হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 15, ইন্টার স্টেট রিলেশনস। অধ্যায় 15, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক। The successful functioning of the Indian federal system depends not only on the harmonious relations and close cooperation between the center and the states but also between the states interacy. Hence, the Constitution makes the ভারতীয় ফেডারেল ব্যবস্থার সফল কার্যকারিতা শুধুমাত্র কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সুরেলা সম্পর্ক এবং ঘনিষ্ঠ সহযোগিতার উপর নির্ভর করে না, বরং রাজ্যগুলির মধ্যেও আন্তঃসম্পর্কিত। তাই সংবিধান তৈরি করে ফলোয়িং প্রভিশনস উইথ রিগার্ড টু ইন্টার স্টেট কমিটি। আন্তঃরাজ্য সম্প্রদায় সংক্রান্ত নিম্নলিখিত বিধান: 1. অ্যাডিজুডিকেশন অফ ইন্টার স্টেট ওয়াটার ডিসপুটস। আন্তঃরাজ্য জল বিরোধের বিচার। 2. কোঅর্ডিনেশন থ্রু ইন্টার স্টেট কাউন্সিলস। আন্তঃরাজ্য পরিষদের মাধ্যমে সমন্বয়। 3. মিউচুয়াল রিকগনিশন অফ পাবলিক অ্যাক্টস, রেকর্ডস অ্যান্ড জুডিশিয়াল প্রসিডিংস। পাবলিক অ্যাক্ট, রেকর্ড এবং বিচারক কার্যক্রমের পারস্পরিক স্বীকৃতি। 4. ফ্রিডম অফ ইন্টার স্টেট ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স। আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য ও মিলনের স্বাধীনতা। In addition, the zonal councils have been established by the parliament to promote inter-state cooperation and coordination. এছাড়াও আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা ও সমন্বয়ের জন্য সংসদ কর্তৃক জোনাল কাউন্সিলগুলি প্রতিষ্ঠিত হয়েছে। ইন্টার স্টেট ওয়াটার ডিসপুটস। আন্তঃরাজ্য জল বিরোধ। আর্টিকেল 262 অফ দি কনস্টিটিউশন প্রভিডস ফর দি অ্যাডিজুডিকেশন অফ ইন্টার স্টেট ওয়াটার ডিসপুটস। ইট মেক্স টু প্রভিশনস। সংবিধানের 262 অনুচ্ছেদে আন্তঃরাষ্ট্রীয় জল বিরোধের বিচারের বিধান রয়েছে। এটি দুটি বিধান করে: I. Parliament may by law provide for the adjudication of any dispute or complaint with respect to the use, distribution and control of waters of any interstate river and river valley. সংসদ আইন দ্বারা যে কোন আন্তঃরাজ্য নদী ও নদী উপত্যকার পানি ব্যবহার, বন্টন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত যে কোন বিরোধ বা অভিযোগের বিচারের ব্যবস্থা করতে পারে। I. Parliament may also provide that neither the Supreme Court nor any other court is to exercise jurisdiction in respect of any such dispute or complaint. সংসদেও বিধান করতে পারে যে সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালত এই ধরনের কোনো বিরোধ বা অভিযোগের ক্ষেত্রে এখতিয়ার প্রয়োগ করবে না। Under this provision, the Parliament has enacted to laws the River Boards Act 1956 and the Interstate Water Disputes Act 1956. The River Boards Act provides for the establishment of river boards for the regulation and development of interstate river and river valleys. A river board is established by the central government on the request of the state governments concerned to advise them. এই বিধানের অধীনে সংসদ দুটি আইন প্রণয়ন করেছে: নদী বোর্ড আইন 1956 এবং আন্তঃরাষ্ট্রীয় জল বিরোধ আইন 1956। নদী বোর্ড আইন আন্তঃরাজ্য নদী ও নদী উপত্যকার নিয়ন্ত্রণ ও উন্নয়নের জন্য নদী বোর্ড স্থাপনের বিধান করে। তাদের পরামর্শ দেওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির অনুরোধের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার একটি নদী বোর্ড প্রতিষ্ঠা করে। The Interstate Water Disputes Act empowers the central government to set up an ad hoc tribunal for the adjudication of a dispute between two or more states in relation to the waters of an interstate river or river valley. The decision of the tribunal allowed be final and binding on the parties to the dispute. Neither the Supreme Court nor any other court is to have jurisdiction in respect of any water dispute which may be referred to such a tribunal under this Act. আন্তঃরাজ্য জল বিরোধ আইন কেন্দ্রীয় সরকারকে একটি আন্তঃরাজ্য নদী বা নদী উপত্যকার জলের বিষয়ে দুই বা ততোধিক রাজ্যের মধ্যে বিরোধের বিচারের জন্য একটি অ্যাড হক ট্রাইব্যুনাল গঠন করার ক্ষমতা দেয়। ট্রাইব্যুনালের সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং বিরোধের পক্ষের জন্য বাধ্যতামূলক। এই আইনের অধীনে এই জাতীয় ট্রাইব্যুনালে উল্লেখ করা যেতে পারে এমন কোনো জল বিরোধের বিষয়ে সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালতের এখতিয়ার নেই। The need for an extrajudicial machinery to settle interstate water disputes is as follows. The Supreme Court allowed indeed have jurisdiction to decide any dispute between states in connection with water supplies, if legal rights or interests are concerned,
but the experience of most countries has shown that rules of law based upon the analogy of private proprietary interests in water do not afford a satisfactory basis for settling disputes between the states where the interests of the public at large in the proper use of water supplies are involved. আন্তঃরাজ্য জল বিরোধ নিষ্পত্তির জন্য একটি অতিরিক্ত বিচারক যন্ত্রপাতির প্রয়োজন নিম্নরূপ: যদি আইনগত অধিকার বা স্বার্থ সংশ্লিষ্ট হয় তবে জল সরবরাহের ক্ষেত্রে রাজ্যগুলির মধ্যে যে কোনো বিরোধের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সুপ্রিম কোর্টের থাকবে, কিন্তু বেশিরভাগ দেশের অভিজ্ঞতায় দেখা গেছে যে পানির ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানা স্বার্থের সাদৃশ্যের উপর ভিত্তি করে আইনের নিয়মগুলি রাজ্যগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য একটি সন্তোষজনক ভিত্তি বহন করে না, যেখানে জল সরবরাহের সঠিক ব্যবহারে জনসাধারণের স্বার্থ রয়েছে জড়িত। So far, 2019 the central government has set up 9 interstate water dispute tribunals. The name of the tribunals, the years in which they were constituted and the states involved in the dispute are mentioned in table 15.1. এখনো পর্যন্ত 2019 কেন্দ্রীয় সরকার 9টি আন্তঃরাজ্য জল বিরোধ ট্রাইব্যুনাল গঠন করেছে। ট্রাইব্যুনালগুলির নাম, যে বছরগুলিতে তারা গঠিত হয়েছিল এবং বিবাদে জড়িত রাজ্যগুলি সারণী 15.1 উল্লেখ করা হয়েছে। ইন্টারস্টেট কাউন্সিলস, আন্তঃরাজ্য পরিষদ। আর্টিকেল 263 contemplates the establishment of an interstate council to effect coordination between the states and between center and states. Thus, the President can establish such a council if at any time it appears to him that the public interest allowed be served by its establishment. He can define the nature of duties to be performed by such a council and its organization and procedure. অনুচ্ছেদ 263 রাজ্যগুলির মধ্যে এবং কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় কার্যকর করার জন্য একটি আন্তঃরাজ্য পরিষদ প্রতিষ্ঠার কথা চিন্তা করে। সুতরাং, রাষ্ট্রপতি যে কোন সময় এই পরিষদ প্রতিষ্ঠা করতে পারেন যদি তার কাছে মনে হয় যে এটি প্রতিষ্ঠার মাধ্যমে জনস্বার্থ পরিষেবা করা হবে। তিনি এই জাতীয় পরিষদ এবং এর সংগঠন এবং পদ্ধতি দ্বারা সম্পাদিত কর্তব্যের প্রকৃতি সংজ্ঞায়িত করতে পারেন। Even though the President is empowered to define the duties of an interstate council, Article 263 specifies the duties that can be assigned to it in the following manner. যদিও রাষ্ট্রপতি একটি আন্তঃরাজ্য পরিষদের দায়িত্ব নির্ধারণের ক্ষমতাপ্রাপ্ত, অনুচ্ছেদ 263 নিম্নোক্ত পদ্ধতিতে এটিকে যে দায়িত্বগুলি অর্পণ করা যেতে পারে তা নির্দিষ্ট করে: Enquiring into and advising upon disputes which may arise between states. রাজ্যগুলির মধ্যে উদ্ভূত বিরোধগুলির বিষয়ে অনুসন্ধান এবং পরামর্শ দেওয়া। B. Investigating and discussing subjects in which the states or the center and the states have a common interest. রাজ্য বা কেন্দ্র এবং রাজ্যগুলির অভিন্ন স্বার্থ রয়েছে এমন বিষয়গুলির তদন্ত এবং আলোচনা করা। C. Making recommendations upon any such subject. এই ধরনের কোন বিষয়ে সুপারিশ করা, particularly for the better coordination of policy and action on it. The Council, as function to inquire and advise upon interstate disputes, is complementary to the Supreme Court's jurisdiction under Article 131 to decide a legal controversy between the governments. The Council can deal with any controversy whether legal or non-legal, but its function is advisory unlike that of the court which gives a binding decision. বিশেষ করে এর উপর নীতি এবং কর্মের আরও ভালো সমন্বয়ের জন্য। আন্তঃরাষ্ট্রীয় বিরোধের বিষয়ে অনুসন্ধান ও পরামর্শ দেওয়ার জন্য কাউন্সিলের কাজটি সরকারগুলির মধ্যে একটি আইনি বিতর্কের সিদ্ধান্ত নেওয়ার জন্য 131 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের এখতিয়ারের পরিপূরক। কাউন্সিল আইনি বা আইনি যে কোনো বিতর্কের সাথে মোকাবিলা করতে পারে, তবে এর কাজ হল যে আদালত বাধ্যতামূলক সিদ্ধান্ত দেয় তার বিপরীতে উপদেষ্টা। Under the above provisions of Article 263, the President has established the following councils to make recommendations for the better coordination of policy and action in the related subjects. অনুচ্ছেদ 263 এর উপরোক্ত বিধানের অধীনে, রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিষয়গুলিতে নীতি ও কর্মের আরও ভালো সমন্বয়ের জন্য সুপারিশ করার জন্য নিম্নলিখিত কাউন্সিলগুলি প্রতিষ্ঠা করেছেন: সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষদ। সেন্ট্রাল কাউন্সিল অফ লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকারের কেন্দ্রীয় কাউন্সিল।
4 regional councils for sales tax for the northern, eastern, western and southern zones. উত্তর, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলের জন্য বিক্রয় করের জন্য 4টি আঞ্চলিক কাউন্সিল। এস্টাবলিশমেন্ট অফ ইন্টার স্টেট কাউন্সিল, আন্তঃরাজ্য পরিষদ প্রতিষ্ঠা। দি সরকারিয়া কমিশন অন সেন্টার স্টেট রিলেশনস 1983-88 মেড এ স্ট্রং কেস ফর দি এস্টাবলিশমেন্ট অফ এ পার্মানেন্ট ইন্টার স্টেট কাউন্সিল আন্ডার আর্টিকেল 263 অফ দি কনস্টিটিউশন। It recommended that in order to differentiate the Inter-State Council from other bodies established under the same Article 263, it must be called as the Inter-Governmental Council. The Commission recommended that the Council should be charged with the duties laid down in clauses B and C of Article 263, see above. কেন্দ্র রাজ্য সম্পর্কের সরকারিয়া কমিশন 1983-88 সংবিধানের 263 অনুচ্ছেদের অধীনে একটি স্থায়ী আন্তঃরাজ্য কাউন্সিল প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী মামলা করেছে। এটি সুপারিশ করেছে যে একই ধারা 263 এর অধীনে প্রতিষ্ঠিত অন্যান্য সংস্থা থেকে আন্তঃরাষ্ট্রীয় কাউন্সিলকে আলাদা করার জন্য এটিকে আন্তঃসরকারি পরিষদ হিসাবে ডাকতে হবে। কমিশন সুপারিশ করেছে যে কাউন্সিলকে 263 ধারা উপরে দেখুন এর ধারা বি এবং সি এ নির্ধারিত দায়িত্বের সাথে চার্জ করা উচিত। ইন পারসুয়েন্স অফ দি অ্যাবভ রিকমেন্ডেশনস অফ দি সরকারিয়া কমিশন, দি জনতা দল গভর্নমেন্ট হেডেড বাই ভি সিং এস্টাবলিশড দি ইন্টার স্টেট কাউন্সিল ইন 1990.5 ইট কনসিস্টস অফ দি অ্যাজ দি চেয়ারম্যান ফলোয়িং মেম্বার্স। সরকারিয়া কমিশনের উপরোক্ত সুপারিশ অনুসারে ভি সিংয়ের নেতৃত্বাধীন জনতা দল সরকার 1990.5 সালে আন্তঃরাজ্য পরিষদ প্রতিষ্ঠা করে। এতে নিম্নলিখিত সদস্যরা চেয়ারম্যান হিসেবে গঠিত: আই প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী; আই চিফ মিনিস্টার্স অফ অল দি স্টেটস, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী; আই চিফ মিনিস্টার্স অফ ইউনিয়ন টেরিটরিজ হ্যাভিং লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীদের বিধানসভা রয়েছে। আইভি অ্যাডমিনিস্ট্রেটরস অফ ইউনিয়ন টেরিটরিজ নট হ্যাভিং লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদের আইনসভা নেই। ভি গভর্নরস অফ স্টেটস আন্ডার প্রেসিডেন্ট এস রুল, রাষ্ট্রপতির শাসনাধীন রাজ্যগুলির রাজ্যপাল। ভিআই 6 সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার্স ইনক্লুডিং দি হোম মিনিস্টার টু বি নমিনেটেড বাই দি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত স্বরাষ্ট্রমন্ত্রী সহ 6 কেন্দ্রীয় মন্ত্রিসভা মন্ত্রী। 5 মিনিস্টার্স অফ ক্যাবিনেট র্যাঙ্ক মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ নমিনেটেড বাই দি চেয়ারম্যান অফ দি কাউন্সিল প্রাইম মিনিস্টার আর পার্মানেন্ট ইনভাইটিস টু দি কাউন্সিল। কাউন্সিলের চেয়ারম্যান অর্থাৎ প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত মন্ত্রিপরিষদ পদমর্যাদার 5 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাধীন দায়িত্ব কাউন্সিলের স্থায়ী আমন্ত্রিত। The Council is a recommendatory body on issues relating to interstate, center-state and center-union territories relations. It aims at promoting coordination between them by examining, discussing and deliberating on such issues. Its duties, in detail, are as follows. কাউন্সিল হল আন্তঃরাজ্য, কেন্দ্র রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত বিষয়গুলির উপর একটি সুপারিশকারী সংস্থা। এটির লক্ষ্য এই জাতীয় বিষয়গুলি পরীক্ষা করে, আলোচনা করে তাদের মধ্যে সমন্বয়ের প্রচার করা। এর দায়িত্বগুলি বিস্তারিতভাবে নিম্নরূপ: ইনভেস্টিগেটিং অ্যান্ড ডিসকাসিং সাচ সাবজেক্টস ইন উইচ দি স্টেটস অর দি সেন্টার হ্যাভ এ কমন ইন্টারেস্ট, রাজ্য বা কেন্দ্রের অভিন্ন স্বার্থ আছে এমন বিষয়গুলির তদন্ত এবং আলোচনা করা। Making recommendations upon any such subject for the better coordination of policy and action on it. নীতি ও কর্মের আরও ভালো সমন্বয়ের জন্য এই জাতীয় যে কোনো বিষয়ে সুপারিশ করা। Deliberating upon such other matters of general interest to the states as may be referred to it by the chairman. রাজ্যগুলির সাধারণ স্বার্থের অন্যান্য বিষয়গুলির উপর আলোচনা করা যা চেয়ারম্যান দ্বারা উল্লেখ করা যেতে পারে। The council may meet at least thrice in a year. Its meetings are held in camera and all questions are decided by consensus. কাউন্সিল বছরে অন্তত 3 বার বৈঠক করতে পারে। এর সভাগুলি ক্যামেরায় অনুষ্ঠিত হয় এবং সমস্ত প্রশ্ন সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। There is also a standing committee of the council.
It was set up in 1996 for continuous consultation and processing of matters for the consideration of the Council. It consists of the following members. পরিষদের একটি স্থায়ী কমিটিও রয়েছে। এটি 1996 সালে কাউন্সিলের বিবেচনার জন্য ক্রমাগত পরামর্শ এবং প্রক্রিয়াকরণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এটি নিম্নলিখিত সদস্যদের নিয়ে গঠিত। ইউনিয়ন হোম মিনিস্টার অ্যাজ দি চেয়ারম্যান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারম্যান হিসাবে। 5 ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার্স, 5 জন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী। অ্যানাইন চিফ মিনিস্টার্স, 9 জন মুখ্যমন্ত্রী। দি কাউন্সিল ইজ অ্যাসিস্টেড বাই এ সেক্রেটারিয়াত কল্ড দি ইন্টার স্টেট কাউন্সিল সেক্রেটারিয়াত। This secretariat was set up in 1991 and is headed by a secretary to the Government of India. Since 2011, it is also functioning as the Secretariat of the Zonal Councils. কাউন্সিলকে আন্তঃরাষ্ট্রীয় কাউন্সিল সচিবালয় নামে একটি সচিবালয় দ্বারা সহায়তা করা হয়। এই সচিবালয়টি 1991 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারত সরকারের একজন সচিবের নেতৃত্বে রয়েছেন। 2011 সাল থেকে এটি জোনাল কাউন্সিলের সচিবালয় হিসাবেও কাজ করছে। পাবলিক অ্যাক্টস, রেকর্ডস অ্যান্ড জুডিশিয়াল প্রসিডিংস। পাবলিক অ্যাক্টস, রেকর্ডস এবং জুডিশিয়াল প্রসিডিংস। আন্ডার দি কনস্টিটিউশন, দি jurisdiction of each state is confined to its own territory. Hence, it is possible that the acts and records of one state may not be recognized in another state. To remove any such difficulty, the Constitution contains the full faith and credit clause which lays down the following. সংবিধানের অধীনে প্রতিটি রাষ্ট্রের এখতিয়ার তার নিজস্ব অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। অতএব এটা সম্ভব যে এক রাজ্যের কাজ এবং রেকর্ড অন্য রাজ্যে স্বীকৃত নাও হতে পারে। এই ধরনের যে কোনো অসুবিধা দূর করার জন্য সংবিধানে পূর্ণ বিশ্বাস এবং কৃতিত্ব ধারা রয়েছে যা নিম্নোক্ত বিষয়গুলি রাখে। Full faith and credit is to be given throughout the territory of India to public acts, records and judicial proceedings of the center and every state. The expression public acts includes both legislative and executive acts of the government. The expression public record includes any official book, register or record made by a public servant in the discharge of his official duties. কেন্দ্র এবং প্রতিটি রাজ্যের পাবলিক অ্যাক্ট, রেকর্ড এবং বিচারক কার্যক্রমের প্রতি ভারতের সমগ্র অঞ্চল জুড়ে পূর্ণ বিশ্বাস এবং কৃতিত্ব দিতে হবে। অভিব্যক্তি পাবলিক অ্যাক্টস এর মধ্যে সরকারের আইন প্রণয়ন এবং নির্বাহী কার্য উভয়ই অন্তর্ভুক্ত। পাবলিক রেকর্ড অভিব্যক্তিতে একজন সরকারি কর্মচারী কর্তৃক তার দাপ্তরিক দায়িত্ব পালনে তৈরি করা কোনো অফিসিয়াল বই, রেজিস্টার বা রেকর্ড অন্তর্ভুক্ত। The manner in which and the conditions under which such acts, records and proceedings are to be proved and their effect determined allowed be as provided by the laws of Parliament. This means that the general rule mentioned above is subject to the power of Parliament to lay down the mode of proof as well as the effect of such acts, records and proceedings of one state in another state. যে পদ্ধতিতে এবং শর্তগুলির অধীনে এই ধরনের আইন, রেকর্ড এবং কার্যধারা প্রমাণিত হবে এবং তাদের প্রভাব নির্ধারিত হবে তা সংসদের আইন দ্বারা প্রদত্ত হবে, এর মানে হল যে উপরে উল্লিখিত সাধারণ নিয়মটি প্রমাণের মোড এবং সেই সাথে অন্য রাজ্যে এক রাজ্যের এই ধরনের ক্রিয়াকলাপ, রেকর্ড এবং কার্যধারার প্রভাব রাখার জন্য সংসদের ক্ষমতার অধীন। Final judgments and orders of civil courts in any part of India are capable of execution anywhere within India, without the necessity of a fresh suit upon the judgment. The rule applies only to civil judgments and not to criminal judgments. In other words, it does not require the courts of a state to enforce the penal laws of another state. ভারতের যে কোনো অংশে দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় এবং আদেশ ভারতের মধ্যে যে কোনো জায়গায় কার্যকর করতে সক্ষম, বিচারের উপর নতুন মামলার প্রয়োজন ছাড়াই। নিয়মটি শুধুমাত্র দেওয়ানি রায়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং ফৌজদারি বিচারের ক্ষেত্রে নয়। অন্য কথায়, একটি রাষ্ট্রের আদালতকে অন্য রাষ্ট্রের শান্তিমূলক আইন প্রয়োগ করার প্রয়োজন হয় না। ইন্টারস্টেট ট্রেড অ্যান্ড কমার্স, আন্তঃরাজ্য ব্যবসা ও বাণিজ্য। Articles 301 to 307 in Part XIII of the Constitution deal with the trade, commerce and intercourse within the territory of India.
সংবিধানের XIII অংশের 301 থেকে 307 অনুচ্ছেদগুলি ভারতের ভূখণ্ডের মধ্যে ব্যবসা, বাণিজ্য এবং আন্তঃসম্পর্কের সাথে সম্পর্কিত। Article 301 declares that trade, commerce and intercourse throughout the territory of India shall be free. The object of this provision is to break down the border barriers between the states and to create one unit with a view to encourage the free flow of trade, commerce and intercourse in the country. The freedom under this provision is not confined to interstate trade, commerce and intercourse but also extends to intrastate trade, commerce and intercourse. Thus, Article 301 will be violated whether restrictions are imposed at the frontier of any state or at any prior or subsequent stage. অনুচ্ছেদ 301 ঘোষণা করে যে ভারতের ভূখণ্ড জুড়ে ব্যবসা, বাণিজ্য এবং মিলন অবাধ থাকবে। এই বিধানের উদ্দেশ্য হল রাজ্যগুলির মধ্যে সীমানা বাধাগুলি ভেঙে ফেলা এবং দেশে ব্যবসা, বাণিজ্য এবং আন্তঃসম্পর্কের অবাধ প্রবাহকে উৎসাহিত করার লক্ষ্যে একটি ইউনিট তৈরি করা। এই বিধানের অধীনে স্বাধীনতা আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য এবং আন্তঃসম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য এবং আন্তঃসম্পর্কের মধ্যেও প্রসারিত। এইভাবে 301 ধারা লঙ্ঘন করা হবে যে কোনো রাজ্যের সীমান্তে বা যে কোনো পূর্ব বা পরবর্তী পর্যায়ে বিধিনিষেধ আরোপ করা হোক না কেন। The freedom guaranteed by Article 301 is a freedom from all restrictions except those which are provided for in the other provisions, Articles 302 to 305 of Part XIII of the Constitution itself. These are explained below. অনুচ্ছেদ 301 দ্বারা নিশ্চিত করা স্বাধীনতা হল সমস্ত বিধিনিষেধ থেকে একটি স্বাধীনতা যা সংবিধানের XIII অংশের অন্যান্য বিধানে 302 থেকে 305 ধারা প্রদান করা হয়েছে। এগুলি নিচে ব্যাখ্যা করা হল। Parliament can impose restrictions on the freedom of trade, commerce and intercourse between the states or within a state in public interest. But the Parliament cannot give preference to one state over another or discriminate between the states except in the case of scarcity of goods in any part of India. পার্লামেন্ট জনস্বার্থে রাজ্যের মধ্যে ট্রেড, কমার্স এবং ইন্টারকোর্সের স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। কিন্তু পার্লামেন্ট একটি রাজ্যকে অন্য রাজ্যের উপর অগ্রাধিকার দিতে পারে না বা ভারতের কোনো অংশে পণ্যের অভাব ছাড়া রাজ্যগুলির মধ্যে বৈষম্য করতে পারে না। The legislature of a state can impose reasonable restrictions on the freedom of trade, commerce and intercourse with that state or within that state in public interest. But a bill for this purpose can be introduced in the legislature only with the previous sanction of the President. Further, the state legislature can give preference to one state over another or discriminate between the states. একটি রাষ্ট্রের আইনসভা জনস্বার্থে সেই রাষ্ট্রের সাথে বা সেই রাষ্ট্রের মধ্যে ব্যবসা, বাণিজ্য এবং মেলামেশার স্বাধীনতার উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে। তবে এই উদ্দেশ্যে একটি বিল শুধুমাত্র রাষ্ট্রপতির পূর্বের অনুমোদনে আইনসভায় উত্থাপন করা যেতে পারে। আরও, রাজ্য আইনসভা এক রাজ্যকে অন্য রাজ্যের উপর অগ্রাধিকার দিতে পারে না বা রাজ্যগুলির মধ্যে বৈষম্য করতে পারে না। The legislature of a state can impose on goods imported for other states or the union territories any tax to which semi goods manufactured in that state are subject. This provision prohibits the imposition of discriminatory tax by the state. একটি রাজ্যের আইনসভা অন্যান্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য আমদানিকৃত পণ্যের উপর যে রাজ্যে উৎপাদিত সিমি পণ্যগুলির অধীনস্থ যে কোনো কর আরোপ করতে পারে। এই বিধানটি রাষ্ট্র কর্তৃক বৈষম্যমূলক কর আরোপকে নিষিদ্ধ করে। The freedom under Article 301 is subject to the nationalization laws, i.e. laws providing for monopolies in favor of the same or the states. Thus, the Parliament or the state legislature can make laws for the carrying on by the respective government any trade, business, industry or service, whether to the exclusion, complete or partial, of citizens or otherwise. স্বাধীনতা অনুচ্ছেদ 301 এর অধীনে জাতীয়করণ আইনের অর্থাৎ কেন্দ্র বা রাজ্যের পক্ষে একচেটিয়া অধিকার প্রদানকারী আইন সাপেক্ষে। এইভাবে সংসদ বা রাজ্য আইনসভা নাগরিকদের বা অন্যথায় সম্পূর্ণ বা আংশিক বাদ দিয়ে যে কোনো বাণিজ্য, ব্যবসা, শিল্প বা পরিষেবা সংশ্লিষ্ট সরকার কর্তৃক পরিচালনার জন্য আইন প্রণয়ন করতে পারে।
The Parliament can appoint an appropriate authority for carrying out the purposes of the above provisions relating to the freedom of trade, commerce and intercourse and restrictions on it. The Parliament can also confer on that authority the necessary powers and duties. But no such authority has been appointed so far. ব্যবসা, বাণিজ্য ও মেলামেশার স্বাধীনতা এবং এর উপর বিধিনিষেধ সংক্রান্ত উপরোক্ত বিধানের উদ্দেশ্য পূরণের জন্য সংসদ একটি উপযুক্ত কর্তৃপক্ষ নিয়োগ করতে পারে। সংসদও সেই কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষমতা ও দায়িত্ব প্রদান করতে পারে। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো কর্তৃপক্ষ নিয়োগ করা হয়নি। জোনাল কাউন্সিলস। জোনাল কাউন্সিল। The zonal councils are the statutory and not the constitutional bodies. They are established by an act of the Parliament, that is, State Reorganization Act of 1956. The act divided the country into 5 zones: northern, central, eastern, western and southern, and provided a zonal council for each zone. জোনাল কাউন্সিল হল বিধিবদ্ধ এবং সাংবিধানিক নয় সংস্থা। এগুলি সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন। এই আইনটি দেশকে 5টি অঞ্চলে উত্তর, মধ্য, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ বিভক্ত করে এবং প্রতিটি অঞ্চলের জন্য একটি জোনাল কাউন্সিল প্রদান করে। While forming these zones, several factors have been taken into account which include the natural divisions of the country, the river systems and means of communication, the cultural and linguistic affinity and the requirements of economic development, security and law and order. এই অঞ্চলগুলি গঠন করার সময় বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে দেশের প্রাকৃতিক বিভাগ, নদী ব্যবস্থা এবং যোগাযোগের মাধ্যম, সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক এবং অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার প্রয়োজনীয়তা। Each zonal council consists of the following members: a Home Minister of Central Government, b Chief Ministers of all the states in the zone, c two other ministers from each state in the zone, d Administrator of each union territory in the zone. প্রতিটি জোনাল কাউন্সিল নিম্নলিখিত সদস্যদের নিয়ে গঠিত: ক কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, বি অঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, সি জোনের প্রতিটি রাজ্য থেকে আরও 2 জন মন্ত্রী, ডি জোনের প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক। বেসিক্স: দি ফলোয়িং persons can be associated with the zonal council as advisors, i.e., without the right to vote in the meetings. এছাড়াও নিম্নলিখিত ব্যক্তিরা জোনাল কাউন্সিলের সাথে উপদেষ্টা হিসাবে যুক্ত হতে পারেন, অর্থাৎ মিটিংয়ে ভোট দেওয়ার অধিকার ছাড়া। A person nominated by the Planning Commission, Chief Secretary of the Government of each state in the zone, and Development Commissioner of each state in the zone. পরিকল্পনা কমিশন কর্তৃক মনোনীত একজন ব্যক্তি, জোনের প্রতিটি রাজ্যের সরকারের মুখ্য সচিব, এবং জোনের প্রতিটি রাজ্যের উন্নয়ন কমিশনার। The Home Minister of Central Government is the common chairman of the 5 zonal councils. Each chief minister acts as a vice chairman of the council by rotation, holding office for a period of 1 year at a time. কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী 5টি জোনাল কাউন্সিলের সাধারণ চেয়ারম্যান। প্রতিটি মুখ্যমন্ত্রী আবর্তনের মাধ্যমে কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসাবে কাজ করেন, একবারে 1 বছরের জন্য দায়িত্ব পালন করেন। The zonal councils aim at promoting cooperation and coordination between states, union territories and the center. They discuss and make recommendations regarding matters like economic and social planning, linguistic minorities, border disputes, interstate transport, and so on. They are only deliberative and advisory bodies. The objectives or the functions of the zonal councils, in detail, are as follows. আঞ্চলিক পরিষদগুলির লক্ষ্য রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রের মধ্যে সহযোগিতা এবং সমন্বয়ের প্রচার করা। তারা অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা, ভাষাগত সংখ্যালঘু, সীমান্ত বিরোধ, আন্তঃরাজ্য পরিবহন ইত্যাদি বিষয়ে আলোচনা করে এবং সুপারিশ করে। তারা শুধুমাত্র ইচ্ছাকৃত এবং উপদেষ্টা সংস্থা। জোনাল কাউন্সিলের উদ্দেশ্য বা কার্যাবলী বিস্তারিতভাবে নিম্নরূপ: To achieve an emotional integration of the country. দেশের মানসিক সংহতি অর্জন করা। To help in arresting the growth of acute state consciousness, regionalism,
লিঙ্গুইজম অ্যান্ড পার্টিকুলারিস্টিক ট্রেন্ডস। তীব্র রাষ্ট্র চেতনা, আঞ্চলিকতা, ভাষাবাদ এবং বিশেষত্ববাদী প্রবণতাকে আটকাতে সাহায্য করা। To help in removing the after effects of separation in some cases so that the process of reorganization, integration and economic advancement may synchronize. কিছু ক্ষেত্রে বিচ্ছেদের পরবর্তী প্রভাবগুলি দূর করতে সাহায্য করার জন্য যাতে পুনর্গঠন, একীকরণ এবং অর্থনৈতিক অগ্রগতির প্রক্রিয়াটি সুসংগত হতে পারে। To enable the center and states to cooperate with each other in social and economic matters and exchange ideas and experience in order to evolve uniform policies. কেন্দ্র এবং রাজ্যগুলিকে সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে একে অপরের সাথে সহযোগিতা করতে এবং অভিন্ন নীতিগুলি বিকশিত করার জন্য ধারণা এবং অভিজ্ঞতা বিনিময় করতে সক্ষম করা। To cooperate with each other in the successful and speedy execution of major development projects. বড় উন্নয়ন প্রকল্পের সফল ও দ্রুত বাস্তবায়নে একে অপরকে সহযোগিতা করা। To seek some kind of political equilibrium between different regions of the country. দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে এক ধরনের রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা। নর্থ ইস্টার্ন কাউন্সিল, উত্তর পূর্ব কাউন্সিল। In addition to the above zonal councils, a North Eastern Council was created by a separate Act of Parliament, the North Eastern Council Act of 1971. Its members include Assam, Manipur, Mizoram, Arunachal Pradesh, Nagaland, Meghalaya, Tripura and Sikkim. Its functions are similar to those of the zonal councils, but with few additions. It has to formulate a unified and coordinated regional plan covering matters of common importance. It has to review from time to time the measures taken by the member states for the maintenance of security and public order in the region. উপরোক্ত জোনাল কাউন্সিলগুলি ছাড়াও, সংসদের একটি পৃথক আইন 1971 সালের উত্তর পূর্ব কাউন্সিল আইন দ্বারা একটি উত্তর পূর্ব কাউন্সিল তৈরি করা হয়েছিল। এর সদস্যদের মধ্যে রয়েছে আসাম, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা এবং সিকিম। এর কার্যাবলী আঞ্চলিক পরিষদের অনুরূপ, কিন্তু কিছু সংযোজন সহ। এটিকে সাধারণ গুরুত্বের বিষয়গুলিকে কভার করে একটি ঐক্যবদ্ধ ও সমন্বিত আঞ্চলিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এই অঞ্চলে নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার জন্য সদস্য দেশগুলোর গৃহীত ব্যবস্থাগুলো সময়ে সময়ে পর্যালোচনা করতে হবে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।